হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা পড়ব রেনেসান্স পিরিয়ড, বাংলা আমরা যেটাকে রেনেসাঁস বলি। রেনেসান্স বেসিক্যালি আ ফ্রেঞ্চ ওয়ার্ড। তো আমরা এই পিরিয়ডের বৈশিষ্ট্য, এই সময়ের উপজীব্য বিষয় কী ছিল, বৈশিষ্ট্য, এই সময়ের রাইটার্স, তাদের ইম্পর্ট্যান্ট লেখা, সিগনিফিক্যান্ট লেখা, সেগুলো সম্পর্কে জানবো। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। শুরুতে রেনেসান্স শব্দটি, অ্যাজ আই সেড, ফরাসি শব্দ। এর অর্থ, আক্ষরিক অর্থ পুনর্জাগরণ বা পুনর্জন্ম, অর্থাৎ কোনো কিছু রিভাইভাল, পুনর্জাগরণ। শব্দটির ইংরেজি প্রতিশব্দ রিজেনারেশন অথবা রিঅ্যাওয়েকেনিং, অ্যাওয়েক, এই যে অ্যাওয়েক, সেখান থেকে রিঅ্যাওয়েকেনিং, রিবার্থ, রিভাইভাল অফ লার্নিং, এগুলো হতে পারে। অজানাকে জানা এবং অদেখাকে দেখার অদম্য ইচ্ছার নবজাগরণই হলো রেনেসান্স। এই লাইনগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য। ধারণা করা হয় রেনেসান্স বিপ্লব শুরু হয় চতুর্দশ শতকে ইতালির ফ্লোরেন্স একটা সিটি, ফ্লোরেন্সে, এবং পরে ভেনিস অ্যান্ড রোম, এটা ভেনিস এবং রোম এগুলো প্রমিনেন্ট বড় বড় কিছু সিটি, পরে এই শহরগুলোতে ছড়িয়ে পড়ে। তাহলে মূল শুরুটা হয় এই বিপ্লবের ফ্লোরেন্সে এবং পরে ভেনিস, রোমে ছড়িয়ে পড়ে। মূলত 1453 সালে ফ্লোরেন্স শহরে এটা বিপ্লবের শুরু হয়, তবুও 1500 সাল থেকে এর প্রভাব ইংল্যান্ড এবং ইংল্যান্ডের লিটারেচার, ইংলিশ লিটারেচারও পরিলক্ষিত হতে শুরু করে। এই যুগকে রিডিসকভারি অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন অফ গ্রিস অ্যান্ড রোম বলা হয়। রিডিসকভারি অর্থাৎ পুনরাবিষ্কার, অফ এনশিয়েন্ট শব্দের আক্ষরিক অর্থ প্রাচীন, আদিম, সিভিলাইজেশন অফ গ্রিস অ্যান্ড রোম। এ যুগকে আর্লি মডার্ন পিরিয়ডও বলা হয়, কারণ আধুনিকতা এবং রোম্যান্টিসিজমের সূচনা এই যুগ থেকেই শুরু হয়। আর্লি মডার্ন পিরিয়ড। রেনেসান্সের জনক বলা হয় পেট্রার্ককে। পেট্রার্ক একজন ইটালিয়ান কবি, তিনি সনেটের প্রবর্তক। পেট্রার্ক ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ রেনেসান্স অ্যান্ড ফাদার অফ হিউম্যানিজম। ফাদার অফ রেনেসান্স এবং ফাদার অফ হিউম্যানিজম, পেট্রার্ক। ওয়েল, রেনেসান্স যুগের বৈশিষ্ট্যসমূহ, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নে আসতে পারে নিচের কোনটি রেনেসান্স যুগের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য না, বা কোনটি রেনেসান্স যুগের উপজীব্য বা উপজীব্য না। কিউরিওসিটি ফর নলেজ, কিউরিওসিটি ফর লার্নিং, লাভ অফ বিউটি, লাভ অফ হিউম্যানিজম, লাভ অফ own country, love of adventure, love of aesthetics, love for the past, desire for unlimited power and wealth, a new approach to life, scientific investigation, free thinking, etc. So it's mostly related to love, beauty, knowledge, learning, humanism, science, etc. এই বৈশিষ্ট্যগুলোকে একসাথে বলা হয় রেনেসান্স স্পিরিট, অর্থাৎ এগুলোকে কেন্দ্র করেই এই যুগের যত লেখালেখি আছে সেই সবগুলো। ক্লাসিফিকেশন, আমরা জানি রেনেসান্স পিরিয়ডকে আরও 5টা সাব ক্যাটাগরিতে, সাব পিরিয়ডে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসান্স বা প্রিপারেশন পিরিয়ড ফর রেনেসান্স। এটা 1550 থেকে 1558 সাল পর্যন্ত ছিল। এলিজাবেথান এইজ 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান এইজ 1603 থেকে 1625, ক্যারোলাইন এইজ 1625 থেকে 1649, কমনওয়েলথ এইজ 1649 থেকে 1660। এখন আমরা এই সাব ক্যাটাগরি, সাব ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে জানবো। ওয়েল, শুরুতেই প্রিপারেশন পিরিয়ড বা প্রিপারেশন ফর রেনেসান্স 1550 থেকে 1558 খ্রিস্টাব্দ। এই সাল পর্যন্ত রেনেসান্স যুগের প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই যুগের শুরু থেকে ইতালির রেনেসান্সের প্রভাব ইংরেজি সমাজ অর্থাৎ ইংল্যান্ডে ও ইংলিশ লিটারেচারে পরিলক্ষিত হতে শুরু করে, যা পরবর্তী যুগগুলোতে বিকাশ লাভ করে। রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানব। শুরুতেই স্যার টমাস ওয়াট 1503 থেকে 1542 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি ইতালীয় কবি পেট্রার্ক, যাকে আমরা একটু আগে বললাম যে ফাদার অফ রেনেসান্সের অনুকরণে ইংরেজি ভাষায় প্রথম সনেট রচনা করেন। পেট্রার্ক ইতালিতে করেন অ্যান্ড ইটালিয়ানে করেন, আর স্যার টমাস ওয়াট তিনি ইংলিশে করেন পেট্রার্কের অনুসরণে। এ কারণে তাকে ফাদার অফ ইংলিশ সনেট or first sonneteer in English literature বলা হয়, স্যার টমাস ওয়াট। তিনি ছিলেন একজন লিরিক্যাল পোয়েট, কর্মজীবনে ছিলেন একজন ইংলিশ অ্যাম্বাসেডর। তিনি রোমান কবি হোরেস
এর অনুকরণে অনেক স্যাটারিক্যাল পোয়েম, স্যাটায়ার মানে ব্যঙ্গ বিদ্রুপ করা, স্যাটারিক্যাল পোয়েম ব্যঙ্গ বিদ্রুপাত্মক কবিতা রচনা করেন। স্যার টমাস ওয়েডের বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে হচ্ছে পোয়েট্রি, টোটেলস মিসেলেনি, কবি হেনরি হাওয়ার্ডের সাথে সম্মিলিতভাবে প্রকাশ করেন। কার সাথে প্রকাশ করেন? হেনরি হাওয়ার্ড। অ্যালাস ম্যাডাম ফর স্টিলিং আ কিস, ফেয়ারওয়েল লাভ অ্যান্ড দাই লস ফর এভার। স্যার টমাস ওয়েটের পোয়েমসগুলোর মধ্যে হুসো লিস্ট ফর হান্ট, দে ফ্লি ফ্রম মি, হোয়াট নো পার্ডি, লাক্স মাই ফেয়ার ফ্যালকন, ব্লেম নট মাই লুট। দেন নিকোলাস উডল 1505 থেকে 1556, তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার অর্থাৎ প্লেরাইট, যাজক এবং শিক্ষক। নাট্যকার, যাজক, শিক্ষক। অধিকাংশ সাহিত্য সমালোচকদের মতে তিনি প্রথম ইংরেজি সাহিত্যে কমেডি রচনা করেন, অর্থাৎ আর্গুয়েবলি বলা হয় তিনি ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি রচনা করেন, তাই তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ কমেডি। ফাদার অফ ইংলিশ কমেডি নিকোলাস উডল। নিকোলাস উডলের বিখ্যাত সাহিত্যকর্মগুলো হচ্ছে র্যালফ রয়েস্টার ডয়েস্টার, এটা তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি। তাহলে ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি কি? র্যালফ রয়েস্টার ডয়েস্টার, এবং এটাকেই তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ধরা হয়। এই পার্টটা ইম্পর্ট্যান্ট, ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি। দেন রিপাবলিকা, প্লাসিডাস অর সেন্ট ইউস্টেস, থিরাইস্টেস, ইজেকিয়াস। হেনরি হাওয়ার্ড 1517 থেকে 1547, তিনি বনেদি বংশ জন্মগ্রহণ করেছিলেন এবং তার উপাধি ছিল আর্ল অফ সারি। সারি একটা জায়গার নাম ইন ইংল্যান্ড, আর্ল একটা উপাধি। পেশা জীবনে তিনি ছিলেন একজন সৈনিক যাকে রাজদ্রোহিতার অভিযোগে শিরচ্ছেদ করা হয়। তাহলে কোন রাইটারকে, কোন লরিয়েটকে শিরচ্ছেদ করা হয়? হেনরি হাওয়ার্ড, রাজদ্রোহিতার অভিযোগে, এবং তিনি ছিলেন আর্ল অফ সারি। ইংরেজি সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার তিনি করেন। ব্ল্যাঙ্ক ভার্স, এজন্য তাকে ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয়। হেনরি হাওয়ার্ড এর বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে হচ্ছে ট্রান্সলেশন অফ ভার্জিলস এনিড, এবং এই সময় তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করেন। মহাকবি ভার্জিলের মহাকাব্য এনিড এপিক, তার দ্বিতীয়, সেকেন্ড অ্যান্ড ফোর্থ পার্টে তিনি যে অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার প্রথম করেন। এরপরে তার আরেকটা কর্ম হচ্ছে টোটেলস মিসেলেনি, কবি স্যার টমাস ওয়েটের সাথে তিনি সেটা সম্মিলিতভাবে পাবলিশ করেন। টমাস ওয়েটের সময় এটা জেনেছি। এছাড়াও আছে ট্রান্সলেশনস অফ সামস অ্যান্ড এক্সেলেসিয়াস্টেস ফ্রম বাইবেল। দেন তার কিছু বিখ্যাত পোয়েমস হচ্ছে দ্য গোল্ডেন গিফট দ্যাট নেচার ডিড দি গিভ, ফ্রম টাস্কান কেম মাই লেডিজ ওয়ার্থি রেস, লাভ দ্যাট লিভেথ। এগুলো পুরাতন ফর্ম, যেমন হ্যাভেথ আমরা করি, যে এগুলো তখন ইংরেজি ভাষার বানান এতটা স্টেবল হয়নি সেই সময়কে। দ্যাট মিনস লিভ অর লিভড বর্তমান ইংলিশে। অ্যান্ড রেইনড, এখন যেটা রেইন শুধু। ইন মাই থট, ওয়েন দ্য সামার টুক ইন হ্যান্ড দ্য উইন্টার টু এজাইল, ওয়েন দ্য সামার টুক ইট হ্যান্ড দ্য উইন্টার টু এজাইল। স্যার টমাস মুর 1478 থেকে 1535, তিনি ছিলেন একজন ইংরেজ আইনজীবী, সংসদ সদস্য এবং রেনেসান্সের অন্যতম বিখ্যাত সাহিত্যিক। তাহলে একই সাথে আইনজীবী এবং সংসদ সদস্য। স্যার টমাস মুরের বিখ্যাত সাহিত্যকর্ম ইউটোপিয়া। ইউটোপিয়া শব্দটা এখন বর্তমান সময়ে ব্যবহার করা। ইউটোপিয়া মানে হচ্ছে কোনো একটা পারফেক্ট ইমাজিনারি প্লেস, যেখানে সব কিছু একদম ঠিকঠাক চলে, পারফেক্ট চলে, বাট does not prevail, does not exist in real life or practical life. এটি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি একটি দুর্নীতিমুক্ত দ্বীপের কথা, একটা স্টেটের কথা কল্পনা করেছেন, বাস্তবে যার অস্তিত্ব নেই। ইউটোপিয়া শব্দটির আক্ষরিক অর্থ একটি কাল্পনিক স্থান, বিষয় বা সমাজ ব্যবস্থা যেখানে সবকিছুই নিখুঁত এবং উৎকৃষ্ট, এবং প্লেটোর আইডিয়াল স্টেটেও ইউটোপিয়ার কথা বলা আছে, রাইট? দ্য হিস্ট্রি অফ কিং রিচার্ড দ্য থার্ড, then Supplication of Souls, the life of Pico della Mirandola, Apology. The Four Last Things, the Sadness of Christ, a dialogue concerning heresies, then Correspondence.
জন হেইউড 1497 থেকে 1540, তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং প্রবাদ সংকলক। জন হেইউডের বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে প্লেজ ড্রামা, দ্য প্লেজ অফ লাভ, আ ডায়ালগ অফ উইট অ্যান্ড ফলি, দ্য মেরি প্লে বিটুইন জোহান দ্য হাজব্যান্ড টাইভ হিজ ওয়াইফ অ্যান্ড সার জন দ্য প্রিস্ট, একটাই নাম কিন্তু পুরোটা, দ্য প্লে অফ দ্য ওয়েদার, এই সবগুলো তার বিখ্যাত প্লে। তার বিখ্যাত প্রোভার্বস, এই সবগুলো প্রোভার্বসে আমরা মোরলেস শুনেছি এবং এই জন্য তাকে বলা হয় প্রবাদ সংকলক। তিনি সংকলন করতেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ডস আমরা ব্যবহার করি, যেটা হেইউডের। বেগার্স শুড নট বি চুজার্স, বেটার লেট দ্যান নেভার, রোম ওয়াজ নট বিল্ট ইন ওয়ান ডে অর বিল্ট ইন আ ডে, হোয়েন দ্য সান শাইন্স মেক হেই। স্যার ডেভিড লিন্ডসে, তিনি ছিলেন লিন্ডসে ছিলেন একজন স্কটল্যান্ডের রাইটার এবং লং রাইটিংয়ের জন্য তিনি বিখ্যাত ছিলেন 1490 থেকে 1555। সো স্কটিশ সাহিত্যিক যিনি দীর্ঘাকার রচনার জন্য বিখ্যাত ছিলেন। তার বিখ্যাত পোয়েমসগুলোর মধ্যে আছে দ্য ড্রিমস, দ্য হিস্টোরি অ্যান্ড টেস্টামেন্ট অফ স্কোয়ার মেলড্রাম, দ্য টেস্টামেন্ট অ্যান্ড কমপ্লেন অফ আর সফারেন লর্ড ইজ পাপেঙ্গো, আ স্যাটায়ার অফ থ্রি এস্টেটস। জ্যাকোবিয়ান পিরিয়ড, এটা আরেকটা সাব পিরিয়ড অফ রেনেসান্স, 1603 থেকে 1625। আচ্ছা, কিং জেমস দ্য ফার্স্ট, তার নামানুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড নামকরণ করা হয়। তিনি 1600 সাল থেকে 1625 সাল পর্যন্ত ইংল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন এবং তার নামানুসারে এই যুগের নামকরণ করা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। কিভাবে নামকরণ করা হয়? ল্যাটিন শব্দ জ্যাকোবাস এর ইংরেজি প্রতিরূপ জেমস, কিং জেমস দ্য ফার্স্ট, এবং ল্যাটিনে আছে জ্যাকোবাস, সেই জ্যাকোবাস থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড। এলিজাবেথান এইজে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ধর্মীয় অন্ধ সংঘাত এই যুগে এসে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সো এই ধর্মীয় অন্ধ সংঘাত, এই ব্যাপারগুলো এলিজাবেথান পিরিয়ডে অনেকটাই ছিল না, সেটা আবার এই সময়ে এসে জ্যাকোবিয়ান পিরিয়ডে ফিরে আসে। মেটাফিজিক্যাল পোয়েট্রি, আমরা তো জানি ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল ওয়ার্ল্ড। মেটাফিজিক্যাল, মেটা মিনস বিয়ন্ড, সো ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে, আমরা বলি না মেটাভার্স। দেন মেটোনিমি মানে বিয়ন্ড নেম, মেটা নেম। সো মেটাফিজিক্যাল পোয়েট্রিকে অনেক সাহিত্য সমালোচক ধর্মতত্ত্বাশ্রয়ী কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন। মেটাফিজিক্যাল পোয়েট্রি আমরা আরও জানবো। এই জাতীয় কবিতায় সব কিছুর ঊর্ধ্বে আধ্যাত্মিকতা, অর্থাৎ এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড এর বাইরের কথা, আধ্যাত্মিকতা, কল্পনা প্রবণতা এবং ধর্মতত্ত্বের আলোচনা প্রাধান্য পেয়ে থাকে, যেহেতু মেটাফিজিক্যাল। এই জাতীয় কবিতার বিষয়বস্তুকে তাই বলা হয় অ্যাবস্ট্রাক্ট। আমরা যদি বলি কলম, এটা অ্যাবস্ট্রাক্ট না, এটা একটা ফিজিক্যাল একটা বস্তু, ইট হ্যাজ আ ফিজিক্যাল এক্সিস্টেন্স। কিন্তু মেটাফিজিক্যাল, যেটা তো আসলে ফিজিক্সের বাইরে, এই জন্য ফিজিক্সের বাইরে বলতে নট ফিজিক্স পদার্থ, সেটার বাইরে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে, মানে যেটা অ্যাটলিস্ট আক্ষরিক অর্থে পদার্থ না। মেটা মিনস বিয়ন্ড, কোনো কিছুর বাইরে, সেটার বাইরে কল্পনা করা, এরকম। এই যুগের কবিরা তাই মেটাফিজিক্যাল পোয়েট্রির জন্য বিখ্যাত ছিলেন, তাদেরকে একসাথে মেটাফিজিক্যাল পোয়েটসও বলা হয়। ডক্টর স্যামুয়েল জনসন এই যুগের কবিদের মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে আখ্যায়িত করেন, মেটাফিজিক্যাল পোয়েট। এই যুগের উল্লেখযোগ্য মেটাফিজিক্যাল পোয়েটস হলেন জন ডান, কবি ছিলেন বিখ্যাত, হেনরি ভগান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হার্বার্ট প্রমুখ। অনেক সাহিত্য সমালোচক এই যুগের শেষ 5 বছরকে দ্য পিউরিটান এইজ, এই যুগের শেষ 5 বছর 1620 থেকে 1625 এই সালটাকে বলে, এই সময়টাকে বলে পিউরিটান এইজ হিসেবে অভিহিত করেছেন, কারণ এই সময়ে পিউরিটানিজম বা নীতিনিষ্ঠতা মানুষের জীবন ও সাহিত্যে অসামান্য ভূমিকা পালন করেছিল। পিউরিটান এইজ নাম মনে রাখতে হবে। জ্যাকোবিয়ান পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানব। বেন জনসন 1572 থেকে 1637 এই সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার, অভিনেতা এবং সাহিত্য সমালোচক, ক্রিটিক, যিনি শেক্সপিয়রের সমসাময়িক ছিলেন, কন্টেম্পোরারি ছিলেন, প্রিটি মাচ একই সময়ে তারা লিখতেন। তিনি 1616 সালে পোয়েট লরিয়েট উপাধিতে ভূষিত হন। পোয়েট লরিয়েট সোজা কথায় বলতে গেলে রাজসভার কবি, অর্থাৎ কোর্টের কবি। ইটস এ পজিশন। তিনি যুগধর্মী স্যাটারিক্যাল নাটক রচনার জন্য সবচেয়ে বিখ্যাত ছিলেন। He was known as the father of English realistic comedy and father of comedy of humors.
কমেডি অফ হিউমার্সের ধারণা তৎকালীন মেডিকেল থিওরির সাথে সম্পর্কযুক্ত ছিল। আমাদের এগুলোর বিশদ জানার প্রয়োজন নয়, অনেক মানে গল্প করতে হবে তখন। বাট কমেডি অফ হিউমার্স কোন ধারণার সাথে সম্পর্কিত ছিল তৎকালীন দেন মেডিকেল থিওরির সাথে সম্পর্কযুক্ত ছিল। বেন জনসনের বিখ্যাত সাহিত্যকর্ম নাটক ভলপন ভেনিসের প্রেক্ষাপটে, ভেনিসের প্লটে সেটিংয়ে রচিত এই নাটকটিতে মানুষের বাস্তব জীবনের চিত্র পশুর উপকথা বিস্ট ফেবলস নামে অত্যন্ত সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এই প্লের বিখ্যাত ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো হলো ভলপন, স্লাইফক্স, মস্কা, লেডি উডবি, ক্যাস্ট্রন, বোনারিও, করবাসিও প্রমুখ। এছাড়া আছে আ টেল অফ টাভ, দ্য আলকেমিস্ট। আলকেমিস্ট কিন্তু রিসেন্ট মডার্ন মানে পোস্ট মডার্নের খুবই কন্টেম্পোরারি একটা রাইটিং, পলো কোয়েলো, বাট সেম নাম, বেন জনসন। দ্য সাইলেন্ট ওমেন অফ এপিক্যানি। এছাড়া আছে এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, বার্থোলোমিও ফেয়ার, দ্য আইল অফ ডগস, দ্য কেস অফ অল্টার্ড, দ্য নিউ ইন অর দ্য লাইট হার্ট। জন ডান বিখ্যাত কবি, 1572 থেকে 1632। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি এবং ধর্মযাজক। তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি ধারার কাব্যচর্চার সূচনা করেছিলেন বলে তাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, একটু আগে আমরা জানলাম মেটাফিজিক্যাল পোয়েট্রি বা রাইটিং কি, দ্য লিডার অফ মেটাফিজিক্যাল পোয়েটসও বলা হয় জন ডান। সাহিত্য জীবনের সূচনাতে তিনি প্রধানত প্রেমময় কবিতার লেখায় মনোনিবেশ করেছিলেন বলে তাকে পোয়েট অফ লাভ বলা হয়, পোয়েট অফ লাভ। জন ডানের বিখ্যাত সাহিত্যকর্ম দ্য সানরাইজিং, এই কবিতায় কবি সকালের সূর্যকে তিরস্কার করেছিলেন। দ্য ক্যানোনাইজেশন, এই কবিতায় প্রেমকে অমর ও মিলনধর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, দ্য ক্যানোনাইজেশন। দ্য গুড মরো, দ্য ফ্লি ইটস আ ভেরি romantic love poem basically. The ecstasy, for whom the bell tolls, এছাড়া আছে go and fall, catching falling star. A valediction, forbidding mourning. The undertaking, Twickenham garden, the funeral. নামগুলো শুধু মনে রাখছি আমরা। ডেথ, be not proud, the dream কিন্তু একটা খুব কবিতার নাম হিসেবে অনেক পপুলার, অনেক কবিতা আছে যার মানে ড্রিম নামে। ডিভাইন পোয়েমস, 19টি বিখ্যাত সনেটের সংকলন এই পোয়েট্রিটা ডিভাইন পোয়েমস। জন ডানের প্রোজ, বিখ্যাত প্রোজ হচ্ছে অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, সিউডো মার্টার, সিউডো শব্দের আক্ষরিক অর্থ ফেক, মার্টার শহীদ। ইম্পর্টেন্ট লিটারি কোটেশনস, উক্তি, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, ক্যানোনাইজেশন এই কবিতা থেকে। I wonder my truth what thou and I did till we love, the good morrow কবিতার লাইন। For love, all love of other sides controls and makes one little room and everywhere, the good morrow. If our two loves be one, or thou and I love so alike, that none do slacken, none can die, the good morrow. ফ্লিয়ের আইডিয়াটা pretty much good morrow মতোই। She is all states and all princess, I nothing else is, the sun rising. Busy old fool, unruly son, why dost, এটা ছিল এখনকার যেটা আমরা does, why do you do this, এটার অর্থ। Through windows and curtains call on us, the sun rising. All other things to their destruction draw, only our love hath no decay, hath which is বর্তমান has, the anniversary line. Any man's death diminishes me, for I am involved in mankind. Any therefore never sent to known, for whom the bell tolls, it tolls for thee, for whom the bell tolls. জন ওয়েবস্টার 1580 থেকে 1625, তিনি ছিলেন রেনেসান্সের আরেকজন বিখ্যাত প্লে রাইট, নাট্যকার। ইনি ডার্ক প্লে রাইট হিসেবে বেশ সমাদৃত ছিলেন, ডার্ক প্লে রাইট। তিনি এলিজাবেথান পিরিয়ডে সাহিত্য রচনা শুরু করলেও তার বিখ্যাত রচনাগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে রচিত হয়। শুরু করেন এলিজাবেথান পিরিয়ডে, বাট রচিত হয় মোস্টলি বিখ্যাত সাহিত্যকর্মগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে।
জন ওয়েবস্টার নিজেকে গ্লোভ থিয়েটার, শেক্সপিয়ারের সে বিখ্যাত গ্লোভ থিয়েটারে শেক্সপিয়ারের উত্তরসূরি হিসেবে দাবি করেন। জন ওয়েবস্টারের বিখ্যাত সাহিত্যকর্মগুলো, তার মধ্যে ট্র্যাজেডি মানে বিয়োগান্তক ঘটনা, দ্য ডাচেস অফ মালফি, বিখ্যাত ট্র্যাজেডি, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মাইট ওয়ান্ট টু রিড। ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স হচ্ছে ডাচেস অফ মালফি, ডিউক ফার্ডিন্যান্ড, বলোগনা, দেন কার্ডিনাল বসোলা প্রমুখ। দ্য হোয়াইট ডেভিল, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সগুলো ভিক্টোরিয়া, ইসাবেলা, ডিউক, দেন ব্রাচিয়ানো, ফ্ল্যামিনিও, ক্যামিলো প্রমুখ। এই ক্যারেক্টারগুলো মনে রাখা খুব জরুরি না, বাট যদি মনে থাকে। দ্য ডেভিলস ল কেস। দেন এরপরে এসেছে ক্যারোলাইন পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ডের পরে ক্যারোলাইন পিরিয়ড 1625 থেকে 1649, 1625 থেকে 1649। সো এই যুগে আমরা যখন পড়েছিলাম, একদম শুরু হয়েছিল কিংস জেমস দ্য ফার্স্ট, যাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য, রাজদ্রোহিতার জন্য শিরোচ্ছেদ করা হয়। তো এরপরে তার পুত্র চার্লস ফার্স্ট ক্ষমতায় বসেন এবং 1625 থেকে 1649 সাল পর্যন্ত রাজত্ব করেন। চার্লস শব্দের ল্যাটিন প্রতিরূপ ক্যারোলাস, সেখান থেকে এই যুগকে ক্যারোলাইন পিরিয়ড হিসেবে আখ্যায়িত করা হয়, সেখান থেকে ক্যারোলাইন শব্দটি এসেছে। এ যুগে তিন ধরনের কবিতার প্রাধান্য দেখা গিয়েছিল। একটা মেটাফিজিক্যাল, ক্যাভেলিয়ার অ্যান্ড পিউরিটান স্কুলস অফ পোয়েট্রি। এ যুগের বিখ্যাত ক্যাভেলিয়ার পোয়েটস হলেন রবার্ট হেরিক, রিচার্ড লাভলেস, স্যার জন সাকলিং। তৎকালীন রাজতন্ত্রের সমর্থক কবিদের ক্যাভালিয়ার পোয়েটস বলা হতো। কাদেরকে বলা হতো? যারা রাজতন্ত্রের সমর্থন করতেন। ক্যারোলাইন পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্মগুলো দেখা যাক। শুরুতে রবার্ট হেরিক, 1591 থেকে 1674। তিনি ছিলেন এ যুগের শ্রেষ্ঠ কবি এবং পেশাগত জীবনে ছিলেন ধর্মযাজক। তাকে দ্য গ্রেটেস্ট ক্যাভালিয়ার পোয়েট বলা হয়, তার কারণ তিনি রাজতন্ত্র 100% সাপোর্ট করতেন, পূর্ণ সাপোর্ট করতেন, এই জন্য তাকে দ্য গ্রেটেস্ট ক্যাভালিয়ার বলা হয়। রবার্ট হেরিকের বিখ্যাত সাহিত্যকর্ম, তার মধ্যে কবিতা টু ড্যাফোডিলস, এটা 100% পড়তে হবে পরীক্ষার জন্যই। এই কবিতার খুব ছোট কবিতা, কিন্তু ইম্পর্টেন্ট কবিতা, অবশ্যই পড়তে হবে পুরো কবিতা এবং বুঝে। এর প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষায় কখনো না কখনো প্রশ্ন এসেছে। তার সবচেয়ে বিখ্যাত কবিতা এটা। এই কবিতায় মূল ভাব মানুষের ক্ষণস্থায়ী জীবন। সেখানে তিনি ড্যাফোডিলের সাথে একটা কম্প্যারিজন করেন যে ড্যাফোডিল এত ক্ষণস্থায়ী, ফুটতে না ফুটতেই আবার সে শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। সো মানুষের জীবনও তাই, শর্ট লিভিং অফ হিউম্যান বিং বা শর্ট লাইফ স্প্যান। ড্যাফোডিল কবিকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, কারণ এ ফুলের মতো মানুষের জীবন বিকশিত হয়ে একসময় ঝরে পড়ে, মানে খুবই শর্ট লাইফ স্প্যান। সো এই কবিতাটা ড্যাফোডিল কবিতা অবশ্যই পড়তে হবে। এরপর আমরা দেখবো যে ড্যাফোডিলের প্রত্যেকটা লাইনে আমাদের ইম্পর্টেন্ট কোটেশন হিসেবে পড়তে হবে, ব্যাখ্যার জন্যও পড়তে হবে। Then Hesperides and noble numbers delight in disorder, the night peace of Julia to the virgins to make much time. The coming of good luck upon Prue his maid, his farewell to sack, upon Julia's clothes, his litany to Holy Spirit. Important literary quotations ড্যাফোডিলস থেকে, stay until the hasting day has done, ড্যাফোডিলকে উদ্দেশ্য করে বলা হয় থাকো, অ্যাটলিস্ট সন্ধ্যা হওয়া পর্যন্ত থাকো, দিন শেষ হওয়া পর্যন্ত। পরেরটাও ড্যাফোডিলসের লাইন, we have a short time to stay as you, we have as short a spring never to be found again। এটাও ড্যাফোডিলকে উদ্দেশ্য করে বলছে তোমার মতো আমাদেরও টাইমটা খুব শর্ট, উই হ্যাভ অ্যাজ শর্ট স্প্রিং, আমাদের যে বসন্ত স্প্রিং সেটাও খুব শর্ট, নেভার টু বি ফাউন্ড এগেন, একবার চলে গেলে আর পাওয়া যায় না, মানে ফিরে আসে না। এটাও ড্যাফোডিলসের লাইন, হিয়ার উই আর অল বাই ডে, বাই নাইট উই আর হাল্ড বাই ড্রিমস, ইচ ওয়ান ইনটু আ সেভারাল ওয়ার্ল্ডস। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, ফেয়ার ড্যাফোডিলস এই ফুলটার অনেক প্রজাতি আছে, অনেক কালার আছে। এই ক্ষেত্রে ফেয়ার ড্যাফোডিলসকে বলছে উই উইপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, মানে তুমি যে এত দ্রুত চলে যাও এটা দেখে আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি। Tears are the noble language of eyes, and when true love of words is destitute. The person lives twice who lives the first life well. Know when to speak, for many times it brings danger to give the best advice to the kings. It takes great wit, একটু জাস্ট অনেক বড় তো পড়ে রাখলেই বোঝা যাবে যে আসলে
কার লেখা, মানে একদম হুবহু প্রত্যেকটা শব্দ মনে রাখার দরকার নাই। ইট টেক্স গ্রেট উইট অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড এনার্জি টু বি হ্যাপি। দ্য পারসুইট অফ হ্যাপিনেস ইজ আ গ্রেট অ্যাক্টিভিটি। ওয়ান মাস্ট বি ওপেন অ্যান্ড অ্যালাইভ। ইট ইজ দ্য গ্রেটেস্ট ফিট ম্যান হ্যাজ টু অ্যাকমপ্লিশ। মানে মানুষকে এটাই সব, মানে লাইফের উদ্দেশ্য হচ্ছে উই হ্যাভ টু লিভ অ্যান্ড অ্যালাইভ। মানে দিস ইজ নট জাস্ট বায়োলজিক্যাল লিভিং, উই হ্যাভ টু বি ওপেন অ্যান্ড ইট টেক্স গ্রেট উইট অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড এনার্জি টু বি হ্যাপি। জর্জ হার্বার্ট 1593 থেকে 1633, তিনি ছিলেন ওয়েলসের লোকদের বলা হতো কি ওয়েলশ, রাইট? সো WELSH, ওয়েলশ, এর একজন বিখ্যাত কবি এবং ধর্মযাজক। হি ওয়াজ মোস্টলি নোন অ্যাজ দ্য রিলিজিয়াস পোয়েট হিসেবে তিনি হার্বার্ট বিখ্যাত ছিলেন। রবার্ট হার্বার্টের বিখ্যাত সাহিত্যকর্ম দ্য কলার, দ্য ইস্টার উইংস, দ্য টেম্পল। On the progress of soul, a priest to the temple, affliction, বানানটা দেখে নি, affliction, the world, the flower and the pulley. Important literary quotes হার্বার্টের: লাইফ ইজ হাফ স্পেন্ট বিফোর উই নো হোয়াট ইট ইজ, অর্থাৎ জীবন কি বুঝতে বুঝতে অর্ধেক পার হয়ে যায়। আ জেন্টল হার্ট ইজ টাইড উইথ অ্যান ইজি থ্রেড। গুড ওয়ার্ডস আর ওয়ার্থ মাচ অ্যান্ড কস্ট লিটল, অর্থাৎ ভালো কথা অনেক দামি কিন্তু এটার কোনো কস্ট নাই, কস্ট লিটল। লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, ভালো থাকাই সবচেয়ে ভালো, মানে উৎকৃষ্টতম প্রতিশোধ। হি বিগিনস টু ডাই দ্যাট কুইটস হিজ ডিজায়ার্স। যখন আমরা ডিজায়ার, লাইফ থেকে সব ডিজায়ার, উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়ে দিই, তখনই মূলত আমাদের বেঁচে থাকা শুরু। এরপরে 1646 থেকে 1660 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ডে 1669 সালে কিং চার্লস ফার্স্ট তার যখন শিরোচ্ছেদ হয়, এর মাধ্যমে পিউরিটান এইজের যে আদর্শ ছিল, উপজীব্য ছিল, সেটার অনুসারী অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসেন এবং রাজতন্ত্র বিলোপ করে গণতন্ত্র চালু করেন। তার মৃত্যুর পর তার ছেলে রিচার্ড ক্রমওয়েল ক্ষমতায় আরোহণ করেন, কিন্তু অদক্ষতার কারণে ক্রমশ জনপ্রিয়তা হারিয়ে 1660 সালে ক্ষমতাচ্যুত হন। 1646 থেকে 1660 সাল পর্যন্ত এই সময়কালকে ইংরেজি সাহিত্যে কমনওয়েলথ পিরিয়ড হিসেবে অভিহিত করা হয়, কারণ এ সময়কালে ইংল্যান্ডে কোনো রাজা বা রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল না। এ সময় কোনো রাজা বা রাজতন্ত্র ছিল না, বরং সংসদ দ্বারা শাসিত হয়েছিল। এই জন্য এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। 1660 সালে রিচার্ড ক্রমওয়েল ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে ইংল্যান্ডের রেনেসান্স যুগের সমাপ্তি ঘটে। কমনওয়েলথ পিরিয়ডের এই সময়ের বিখ্যাত সাহিত্যিক এবং সাহিত্যকর্ম সম্পর্কে জানি টমাস হবিস 1588 থেকে 1669। He was a famous English political philosopher who was popularly known as the father of modern political philosophy. So, Thomas Hobbes হচ্ছেন father of modern political philosophy. He had immense contribution in the field of history, geometry, theology. Theology মানে ধর্মতত্ত্ব, jurisprudence, ethics and general philosophy. তার এই বিষয়গুলোতে তার কন্ট্রিবিউশন ছিল, অবদান ছিল। তিনি গণতন্ত্র না বরং রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল নেতিবাচক এবং হতাশাবাদী, পেসিমিস্ট। তার বিখ্যাত সাহিত্যকর্ম লেভিয়াথান, এটি তার সর্বাধিক জনপ্রিয় এবং সুপরিচিত সাহিত্যকর্ম। এই গ্রন্থে তিনি যুক্তি দিয়েছেন যে মানুষ স্বভাবতই খারাপ, মানে সহজাতভাবেই মানুষ খারাপ বা ইনস্টিংক্ট, এবং তাই রাজ্য শাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সব মানুষের উপরে আস্থা রাখা যায় না। তার মতে রাজতন্ত্র এটাই ছিল সর্বোত্তম সরকার, কারণ যদি তিনি মনে করতেন গণতন্ত্র মানে কি সবারই একটা চুজ করার প্রাধান্য থাকে, ভোটাধিকার থাকে, কিন্তু তিনি মনে করেন এটা একটা ইম্পর্টেন্ট কাজ যেখানে সবাই এই জিনিসটা সিলেক্ট করতে, একজন ভালো বা দক্ষ শাসক সিলেক্ট করতে পারবে না, কারণ মানুষ সম্পর্কে তার এক অ্যাটিটিউড ছিল, পার্সপেক্টিভ ছিল পেসিমিস্ট। এছাড়া আছে নেচার অ্যান্ড পলিটিক্স, দ্য এলিমেন্টস অফ ফিলসফি, ইট হ্যাজ 3 ভলিউমস। অলরাইট, তার ইম্পর্টেন্ট লিটারারি কোটেশনস হচ্ছে দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, যেখান থেকে নলেজ শেষ সেখানে পাওয়ার।
লেজার ইজ দ্য মাদার অফ ফিলসফি, লেজার ছাড়া ফিলসফি সম্ভব না। কিউরিওসিটি ইজ দ্য লাস্ট অফ দ্য মাইন্ড, ইট ইজ নট উইজডম বাট অথরিটি দ্যাট মেক্স আ ল। এরপর হেনরি ভগান 1621 থেকে 1695 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি ছিলেন ওয়েলসের, তিনি একজন ওয়েলশ কবি ছিলেন ওয়েলসের, এবং পেশাগত জীবনে ছিলেন ডক্টর। হি ওয়াজ মোস্ট ফেমাস ফর রিলিজিয়াস পোয়েট্রি, ইনিও রিলিজিয়াস পোয়েট্রির জন্য বিখ্যাত ছিলেন। হেনরি ভগানের বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে তার বিখ্যাত কবিতা মাউন্ট অফ অলিভার, দ্য কেমিস্ট কি, দ্য মর্নিং ওয়াচ, চাইল্ডহুড, দ্য রিট্রিট, দ্য ডর্নিং। জেরেমি টেইলর 1613 থেকে 1667 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি ছিলেন এ যুগের সবচেয়ে প্রসিদ্ধ ধর্মতত্ত্ববিদ এবং সাহিত্যিক, থিওলজিস্ট এবং সাহিত্যিক। তাকে শেক্সপিয়ার অফ ডিভাইন্স বলা হতো তার উপদেশমূলক লেখনী ও ধর্মীয় সাহিত্য রচনায় পারদর্শিতার জন্য। শেক্সপিয়ার অফ ডিভাইন্স জেরেমি টেইলর। সো জেরেমি টেইলরের বিখ্যাত সাহিত্যকর্মগুলো ফেমাস প্রোজ প্রবন্ধ, দ্য রুল অ্যান্ড এক্সারসাইজেস অফ হোলি লিভিং, দ্য রুল অ্যান্ড এক্সারসাইজেস অফ হোলি লিভিং ডাইং। ফেমাস পোয়েমস, আ হিম, উচ্চারণ হিম, অন সেন্ট জনস ডে, আ প্রেয়ার, হিম মানে কোনো সাধারণত ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় মানে স্রষ্টা সৃষ্টি এগুলোর উদ্দেশ্যে যেগুলো হয়, সোজা কথায় যেগুলো রিলিজিয়াস সং। আ প্রেয়ার ফর চ্যারিটি, আনসেলফিশনেস ইন ফ্রেন্ডশিপ, হেল্প ইন অ্যাডভার্সিটি। অ্যান্ড্রু মার্ভেল বিখ্যাত কবি 1621 থেকে 1678, তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ইংলিশ পোয়েট এবং রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের মেম্বার ছিলেন। তিনি ছিলেন জন মিল্টনের বন্ধু, বিখ্যাত কবি জন মিল্টনের বন্ধু, সহকর্মী এবং ছিলেন জন ডানের সাহিত্য অনুসারী। অ্যান্ড্রু মার্ভেলের বিখ্যাত সাহিত্যকর্ম, বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, দিস ওয়াজ দ্য মোস্ট ফেমাস, দ্য ডেফিনিশন অফ লাভ, দ্য গার্ডেন, বারমিউডাস, দ্য নিম্ফ কমপ্লেনিং ফর দ্য ডেথ অফ হার ফন, অ্যাকাউন্ট অফ দ্য গ্রোথ অফ পোপারি অ্যান্ড আরবিট্রারি গভর্নমেন্ট। সো আমরা যদি এই চ্যাপ্টার থেকে কিছু এক্সারসাইজ করি, লেটস সি হু রোড দ্য পোয়েম দ্য গুড মরো। মনে আছে গুড মরো? জন ডানের বিখ্যাত কবিতা, জন ডান, লাভ পোম। জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু জ্যাকোবিয়ান, কিং জেমসের নামানুসারে, মনে আছে 1603 থেকে 1625, যাকে রাজার নামানুসারে নামকরণ করা হয়। Then for God's sake hold your tongue and let me love. This line is written by Emily Dickinson, T.S. Eliot and Matthew Arnold. John Donne, এটাও জন ডানের লাভ পোয়েম থেকে। Who has written the play Volpone? জন ওয়েবস্টার, বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। বেন জনসন এর বিখ্যাত ক্যারেক্টারও, সিগনিফিক্যান্ট ক্যারেক্টারও ভলপন। Which of the following schools of literature, অর্থাৎ লিটারেচারের কোন গ্রুপটা is connected with medical theory? মেডিকেল, শুরুতে যাকে মেডিকেল থিওরির সাথে ধারণা মানে সম্পর্কযুক্ত ছিল। কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ হিউমার্স, হিরোইক ট্র্যাজেডি, থিয়েটার অফ অ্যাবসার্ড। কমেডি অফ হিউমার্স, তাই না? কমেডি অফ হিউমার্স। এরপর রেনেসান্স ইজ আ ওয়ার্ড, রেনেসান্স, রেনেসাঁ ফরাসি শব্দ, সো ফ্রেঞ্চ ওয়ার্ডস, ইটালিয়ান, রাশিয়ান, ফ্রেঞ্চ, ল্যাটিন, ফ্রেঞ্চ। এরপরে হোয়ার ডিড রেনেসান্স স্টার্ট ফ্রম? রেনেসান্স কোথা থেকে শুরু হয়? আচ্ছা, ইংল্যান্ড, স্পেন, ইউএসএ, ইটালি। ইটালিতে শুরু হয়। কোন শহরে শুরু হয়, পরে কোথায় ছড়িয়ে পড়ে, এগুলো কিন্তু আমরা পড়েছি, ভেনিস, রোম, ফ্লোরেন্স। রেনেসান্স মিন্স, রেনেসান্স মানে কি? নবজাগরণ, দ্য রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লাইফ, রিভাইভাল অফ লিটারেচার, রিভাইভাল অফ সিভিলাইজেশন, রিভাইভাল অফ লার্নিং। দ্য মেইন ফিচার অফ রেনেসান্স, রেনেসান্সের মেইন ফিচার কোনটা? হিউম্যানিজম, রাইট? রেনেসান্সের মেইন ফিচার ছিল হিউম্যানিজম, নট ইউটোপিয়া, হিউম্যানিজম। হেস্টিং ডে ইন টু ড্যাফোডিলস মিনস, হেস্টিং ডে মানে কি বোঝাচ্ছে? ফার্স্ট ডে, কোয়াইট ডে, ফিনিশিং ডে, হারিডলি পাসিং ডে। হারিডলি পাসিং ডে, হেস্ট মানে তাড়াহুড়া করা, হেস্টিং। সো ওই ক্ষেত্রে ড্যাফোডিলকে বলছে যে তোমার মতো আমাদেরও, তোমার এত তাড়া কেন? অ্যাটলিস্ট সন্ধ্যা পর্যন্ত থেকে যাও, আমাদেরও খুব সময়, অল্প সময় উপলব্ধ, জীবন ক্ষণস্থায়ী।
হোয়াই ওয়াজ দ্য পোয়েট সো স্যাড টু সি দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসকে দেখে, সো আমি বলেছি যে টু ড্যাফোডিলস, এই কবিতাটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, টু ড্যাফোডিলস। বলছে হোয়াই ওয়াজ দ্য পোয়েট সো স্যাড টু সি দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসকে দেখে কবি কেন স্যাড ছিলেন? দ্য ফ্লাওয়ার্স হ্যাড নট ব্লুমড প্রপারলি, না। উইন্টার উইল সুন অ্যারাইভ, না। দ্য ফ্লাওয়ার্স রিমাইন্ডেড হিম অফ হিজ ওন ডেথ, ইয়েস। দ্য ফ্লাওয়ার্স ওয়ার টর্ন অ্যাপার্ট, দ্য ফ্লাওয়ার্স রিমাইন্ডেড হিম অন হিজ ওন ডেথ, অর্থাৎ ফ্লাওয়ার ফুটতে না ফুটতেই শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তার মানে আমরাও তো তাই, সো আমরাও খুব দ্রুত ঝরে যাই। সো অলরাইট, দ্যাটস ইট। রেনেসান্স পিরিয়ড, ইটস অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড, অনেক বিখ্যাত রাইটিংস এবং রাইটার্স আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার, বাই বাই।